ফিরিয়ে আনা হয়েছে না ভোট, ইভিএম বাতিল, অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট, ইসির সিদ্ধান্ত। নির্বাচনের মাধ্যমে শুরু হবে দেশ পুনর্গঠনের দ্বিতীয় পর্ব, ভোটাধিকার নিয়ে এখনো চলছে ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। মালয়েশিয়া পৌঁছেছেন ডক্টর ইউনুস, কুয়ালালামপুর বিমানবন্দরে গার্ড অব অনার, আগামীকাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, পল্লবীতে পুলিশ হেফাজতে জনির মৃত্যুর দায়ে সাবেক এসআই জাহিদের যাবজ্জীবন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের পূর্বাচলে জমি কেলেঙ্কারির পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 অগস্ট, দুর্নীতি করলে উপদেষ্টাদেরও ছাড় নেই, বলেছেন দুদক চেয়ারম্যান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, বাদ দেওয়া হয়েছে ইভিএম ব্যবস্থা। কোনো অনিয়ম হলে পুরো আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারের সুপারিশ পর্যালোচনার বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় এসব কথা জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, হলফনামায় তথ্য মিথ্যা প্রমাণিত হলে বিজয়ী হওয়ার পরও বাতিল করা যাবে প্রার্থিতা। এছাড়া নির্বাচনে ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত সংবাদকর্মীদের উপস্থিতিতে কোনো বাধা থাকছে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রস্তাবনা আকারে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ, ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। তবে তার আগে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন জরুরি। এটি যাতে হতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ না করতে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। রিপোর্ট সিকান্দার রেমানের। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এই সংস্কারগুলো আজ থেকে 2-2.5 বছর আগে 31 দফার মাধ্যমে উপস্থাপন করেছিল বিএনপি। তারেক রহমান জানান, জনগণের দাবি আদায়ে গত 1 দশকেরও বেশি সময় বিএনপি মাঠে ছিল। বহু সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে বলেও জানান তিনি। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন যাতে না হতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তারেক রহমান। আগামী নির্বাচন অনেক কঠিন হবে, 1 বছর আগে বলা এই কথাটি মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়। শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে, এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়,
অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি সৈনিককে আপন ভাই বোনের মতো থাকার নির্দেশনাও দেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:50 মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল। রাষ্ট্রীয় এই সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর দুই দেশের মধ্যে এলএসজি, পেট্রোলিয়াম সহ সরবরাহ সহ বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া 13 অগস্ট ইউনুসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান সম্মানসূচক ডিগ্রি দেবে। এর আগে সোমবার দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যায় মানবতাবিরোধী মামলায় ডিএমপির তখনকার কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের মা-বাবা। ট্রাইব্যুনালে এই মামলার মোট সাক্ষী 44 জন। সূচনা বক্তব্যে হত্যাকারীদের সঠিক বিচার চেয়েছেন চিফ প্রসিকিউটর। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর বিভিন্ন জায়গায় গুলি চালায় পুলিশ। ফ্যাসিস্ট পতনের ওই দিনটিতে চানখারপুলে গুলি চালিয়ে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা এবং মা, এবং এরপরে যারা প্রত্যক্ষদর্শী আছেন একের পর এক সাক্ষ্য দিতে থাকবেন। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে এদিন গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেপ্তার 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান সহ বাকি 4 আসামি পলাতক। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। 11 বছরে হাইকোর্টের গণ্ডি পেরিয়েছে নির্যাতন ও হেফাজতের মৃত্যু নিবারণ আইনের প্রথম মামলা। পুলিশের নির্যাতনে ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলার হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড কমে 10 বছর হয়েছে এক আসামির, একজন খালাস। যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে একজনের। এমন রায়ে হতাশ নিহতের পরিবার, আইনটির যথার্থতা নিয়েই প্রশ্ন তাদের। নাবিল জাহাঙ্গীরের আরেকটা রিপোর্ট। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীতে এক গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সাথে বাগবিতণ্ডা। এর জেরে ড্রাইভার ইশতিয়াক হোসেন জনি ও তার ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকিকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর থানায় নিয়ে নির্যাতনে মৃত্যু হয় জনির। এই ঘটনায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করে পরিবার। 2020 সালে রায় দেয় ঢাকার মহানগর দায়রা জজ। রায়ে পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান এবং 2 এএসআই রাশেদুল হাসান ও কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড সহ জরিমানা ও
ক্ষতিপূরণের আদেশ দেয়া হয়। অপর দুই আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলকে দেয়া হয় 7 বছর করে কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে আপিল করেন জাহিদুর, রাশিদুল ও রাসেল। সোমবার বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের বেঞ্চে আপিলের রায় ঘোষণা হয়। এতে জাহিদুর রহমানের যাবজ্জীবন বহাল থাকলেও রাশেদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করা হয় আর খালাস পায় পুলিশের সোর্স রাসেল। এটা হচ্ছে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী ইনক্লুডিং ল এনফোর্সিং এজেন্সি যদি কারো হেফাজতে কাউকে নির্যাতন করা হয় এবং এই নির্যাতনের কারণে কারো মৃত্যু হয়, তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন। এমন রায়ে হতাশ নিহত জনির পরিবার ও আইনজীবীরা। তাদের অভিযোগ, নির্যাতন ও হেফাজত নিবারণ আইনে শাস্তির বিধান যথেষ্ট নয়। আমার ছেলে তো গেছে, আমি ছেলেকে তো পাবো না, আর আমাদের জীবনটা শেষ, আমাদের জীবন অর্ধেক হয়ে গেছে। আমরা যে আইনটা 2013-তে পাস করেছে একবারে ভুয়া আইন। এটা আইনটার মধ্যে অনেক কিছু যেগুলো নেই, যে ভিকটিম পরিবার যে আইনটার মধ্যে সান্ত্বনা পাবে কোনো কিছু নেই, নেই কোনো ক্ষতিপূরণ, নেই কোনো আইনের মধ্যে হেফাজতে সাজা, নির্যাতনের সাজা আছে। তো হেফাজতে, পুলিশের হেফাজতেই তো মৃত্যু হয়েছে। কত বড় দুর্বিষহ! 14 সালের ঘটনা, আজকে 25 সাল, এখনো এটা চূড়ান্ত হয় নাই। হাইকোর্ট পর্যন্ত চূড়ান্ত হয়েছে। একজনের মৃত্যু হইলে পরে তার ক্ষতিপূরণ 25,000 টাকা, এটা হাস্যস্কর। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখবো, অনেক আইন তো সংশোধন করতেছেন, এইটা সংশোধন করিয়া সর্বোচ্চ অন্তত 25 লাখ টাকা বা 1 কোটি টাকা করেন। দণ্ডিত 5 আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক থাকায় তার সাজা বহাল আছে। অন্যদিকে সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা 3 মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত শেষে গত 10 মার্চ তদন্তে প্রাপ্ত আরও 4 জন সহ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় রাজুক, গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তা সহ 11 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন। বলেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিছু মানুষ অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তবে তিনি এসবের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আইনি সহায়তার প্রস্তুতি চলছে। আইনজীবীর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল বছর জুলাই গণ অভ্যুত্থানের পর অর্থ পাচারের সহায়তা এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপরই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না। যার বিরুদ্ধে অভিযোগ হোক, এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। দুপুরে জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি শেষে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন উল্লেখ করে বলেন, এর পেছনের মূল কারণ দুর্নীতি। দুদকের সব কর্মকর্তা কর্মচারীর বিষয়েও খোঁজ নেওয়া দরকার বলে জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক, আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি
যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব এবং আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহায়তায় সঠিকভাবে চালিয়ে যাব। নির্বাচনকে কেন্দ্র করে ৮০,০০০ সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জে ঢাকা ৩ সংসদীয় আসনের ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। এবারের নির্বাচন যেন উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এরই মধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না, তা সে যে দলেরই হোক না কেন। উপদেষ্টা এর আগে র্যাব 10-এর সদর দপ্তর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দীদের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এই জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপর। প্রথম ফ্যাক্টর হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই। র্যাব থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে এই মুহূর্তে ভাবছে না বাহিনীটি। র্যাব বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কাজ করবে র্যাব। নির্বাচনের পরিবেশ দিন দিন ভালো হচ্ছে বলেও দাবি করেন AKM শহীদুর রহমান। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সংস্থাটি মাঠে তৎপর রয়েছে বলে জানান ডিজি র্যাব। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে বাজার পরিদর্শন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন ডিজি র্যাব। আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। সুতরাং র্যাব বিলুপ্তির বিষয়ে এটি বিলুপ্তি হবে কি হবে না কি হবে এই নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করতেছি না, এটা সরকার দেখবে। দিনের শুরু ভালো হলেও শেষ পর্যন্ত সূচক কমার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষ করল দেশের 2 শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE। সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ার বাজার DSE-তে। লেনদেন শুরুর আধা ঘন্টায় DSE-র সাধারণ সূচক DSEX আগের দিনের চেয়ে বাড়ে 36 পয়েন্ট। তবে 11:15টার পর সূচক ওঠানামা শুরু হয়। এরপর ধীরে ধীরে সূচক নিচের দিকে নামতে থাকে। দিন শেষে DSE-র সাধারণ সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,344 পয়েন্ট। হাতবদল হওয়া কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে 121টি, কমেছে 201 ও অপরিবর্তিত রয়েছে 83টির। লেনদেন হয়েছে 610 কোটি 86 লাখ টাকার শেয়ার ও ইউনিট। রাজধানীর মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত 2 জনই পুরুষ। তাদের মধ্যে একজনের মরদেহ গাড়ির চালকের আসনে এবং আরেকজনের মরদেহ পেছনে যাত্রীর আসনে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে CID আর CCTV ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনার রহস্য বের করার চেষ্টা করছে পুলিশ। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 10 আগস্ট ভোর 5:40 সিসিটিভির ফুটেজে দেখা যায় ধীরে ধীরে বেজমেন্টে ঢুকছে একটি সাদা প্রাইভেট কার। এ সময় গাড়িটির ভেতরে ছিলেন 3 জন। গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী নিজাম। গাড়ি পার্ক করে বেরিয়ে যান মালিক সৌরভ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিরাপত্তা কর্মীদের। কাছে যেতেই ভেতর থেকে বেরিয়ে আসে দুর্গন্ধ। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। তখন আমি তাদেরকে বাইরে থেকে ডাক দেওয়ার পরে তারা কোনো সাড়া দেয় না দেওয়ার পরে যখন আমি দরজার ধরে টান দিই তখন পিছনের দরজাটা খুলে যায়। যাওয়ার পর আমি ওনাদের ডাকার চেষ্টা করি, ডাকার পর দেখি কোনো সাড়া দিচ্ছে না।
হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী রবিবার ভোরে গাড়িটি গ্যারেজে প্রবেশ করে, এরপর থেকে সেটি বেজমেন্টে ছিল। পুলিশকে জানাইছি, পুলিশ এসে দেখছে এবং তারা ডেড বডি নিয়ে গেছে। তারা দেখবে এটাকে, তারা ইনভেস্টিগেশন করবে, ওরা বলতে পারবে কি হয়েছে। হ্যাঁ, সিসিটিভি দেখছে ওরা, দেখে ওরা যে পয়েন্টগুলো দরকার সেগুলো নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। গাড়ির ভিতর থেকে বের করা হয় দুজনের লাশ। হত্যা না অপমৃত্যু সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। তাহলে 3 জন ছিল না? হ্যাঁ, ওই গাড়িতে যখন আসে তখন 3 জন ছিল, মালিক ছিল আর এই 2 জন ছিল। তো আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম 30 থেকে 32 ঘন্টা তারা এই গাড়ির ভিতরে ছিল। তো এইটার কারণে একটু লাশটা একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে, এটার কারণে বোঝা মুশকিল। তবে পোস্টমর্টমে গেলে হয়তো ডাক্তাররা দেখলে বুঝতে পারবে যে কোথাও অন্য কোনো ঝামেলা আছে কিনা। মেডিকেল হাসপাতালের বেসমেন্টে রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বন্দরের খবর। চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আমদানি করা একটি ক্র্যাম্প কন্টেইনারে পাওয়া তেজস্ক্রিয় পদার্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়েছে কাস্টমস। পরীক্ষার পর তেজস্ক্রিয়তার মাত্রা জানার জন্য সংস্থাটির চেয়ারম্যানের কাছে গতকাল পাঠানো হয় এই চিঠি। সতর্কতা হিসেবে কন্টেইনারটি আলাদা রাখা হয়েছে। তৃতীয় ধাপে পরিদর্শনের জন্য পরমাণু শক্তি কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা কন্টেইনার থেকে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করে উদ্ধার করবেন। তেজস্ক্রিয় পদার্থ উদ্ধারের পর তেজস্ক্রিয়তার প্রকৃত মাত্রা জানা যাবে। ঢাকার ড্যামরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তার সংকেত পাওয়া কন্টেইনারটি এই 5টির একটি। বিপিএল এ আর্থিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চিটাগাং কিংস। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলটির কাছে 17 কোটি টাকা বকেয়া পাওনার দাবি বোর্ডের। অন্যদিকে কিংস মালিক সামির কাদের চৌধুরীর দাবি বোর্ড যে টাকার অঙ্ক বলছে তা মিথ্যা। 9 অগস্ট বিসিবির সভায় সিদ্ধান্ত হয় বিপিএল এর যেসব ফ্র্যাঞ্চাইজির কাছে টাকা পাওনা তাদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিসিবি তালিকাভুক্ত খেলাপি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি চিটাগাং কিংস। যদিও কিংসের মালিকের দাবি বোর্ডের কাছে জমা থাকা অর্থ থেকেই পাওনা পরিশোধ করার কথা। কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর দাবি এসব বিষয়ে গত ফেব্রুয়ারি থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পায়নি তারা। এমনকি গত বিপিএল এর আগে করা বিসিবির সঙ্গে চুক্তিপত্রের কোনো কপি দেয়া হয়নি তাদের। বিসিবির দাবি চিটাগাং কিংসের কাছে বকেয়া এখনো 17 কোটি টাকা, যেটা 2025 বিপিএল আসরে ছাড় দিয়ে করা হয়েছিল 3.5 কোটি টাকা। সেই টাকাও পরিশোধ করেনি চিটাগাং কিংস। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম। আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো। দুভাগেই হয়েছে এটা, করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফিরিয়ে আনা হয়েছে না ভোট, ইভিএম বাতিল, অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট, ইসির সিদ্ধান্ত। নির্বাচনের মাধ্যমে শুরু হবে দেশ পুনর্গঠনের দ্বিতীয় পর্ব, ভোটাধিকার নিয়ে এখনো চলছে ষড়যন্ত্র বলেছেন তারেক রহমান। মালয়েশিয়া পৌঁছেছেন ডক্টর ইউনুস, কুয়ালালামপুর বিমানবন্দরে গার্ড অব অনার, আগামীকাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। চানখারপুলে আনাস সহ 6 হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, পল্লবীতে পুলিশ হেফাজতে জনির মৃত্যুর দায়ে সাবেক এসআই জাহিদের যাবজ্জীবন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের পূর্বাচলে জমি কেলেঙ্কারির পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 অগস্ট, দুর্নীতি করলে উপদেষ্টাদেরও ছাড় নেই বলেছেন দুদক চেয়ারম্যান। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।